বলেই কল কেটে দিল। এদিকে 10 মিনিট গড়াতেই হন্তদন্ত হয়ে উপস্থিত হলো অধিরাজ, হাতে একটা ফাইল। ইজানের দিকে এগিয়ে দিতেই ইজান শ্যামার হাতে তুলে দিল। শ্যামা ভ্রুকুচকে তাকাতেই ইজান বাঁকা হেসে বলল, পড়ো আবার। শ্যামা এক রাশ কৌতূহল নিয়ে পেপারসে লেখাগুলোতেই চোখ বুলালো। মূলত সেদিন সে না পড়েই রাজি হয়ে গিয়েছিল তার বাবা অবস্থা ক্রিটিক্যাল থাকায়, কিন্তু আজ যা দেখেছে তাতেই লোম দাঁড়িয়ে যাচ্ছে শ্যামা। শ্যামা পড়তে লাগলো, 1. ইজান ছাড়া শ্যামা তাকে ডিভোর্স দিতে পারবে না। 2. যদি কখনো নিজের থেকে ডিভোর্স অ্যাপ্লাই করে তাহলে এর জন্য ইজানকে 2 কোটি টাকা কম্পালসারি দিতে হবে। এসব দেখে শ্যামার চোখ চড়ক গাছ। সামান্য রক্ষিতার জন্য এত কিছু কেন? শ্যামা রাগে চেঁচিয়ে বলল, রক্ষিতা করে রাখার জন্য এত এত কিছু? ইজান ফিকে হাসলো। শ্যামার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, পেপারে কোথাও কি লেখা আছে তুমি আমার রক্ষিতা? শ্যামা বিস্ময় বিমূঢ় বলল, কি বলতে চাইছেন আপনি? ইজান আরও কাছে এসে বলল, এটাই বলতে চাইছে, তুমি আমার বউ। শ্যামার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। ফালফাল করে তাকিয়ে রইল ইজানের দিকে। শ্যামার মাথায় তখন ঘুরঘুর করতে লাগলো অন্য চিন্তা। ইজানকে যদি সে ডিভোর্স না দেয় তাহলে যে সামনে আরো বিপদ হয়ে যাবে, বড় বিপদ, যেটা তার বাবাই তার জন্য সৃষ্টি করে গেছে। শ্যামা শুকনো ঠকিল। ইজানকে কাটকাট গলায় বলল, আমি ডিভোর্স চাই, যে কোনো মূল্যে। ইজানের রাগ এবার সপ্তম আসমানে। শ্যামার হাত শক্ত করে ধরে বলল, একদিন সময় দিচ্ছি তোমাকে, ফিরে এসো, নয়তো ভালো হবে না তোমার জন্য। তুমি হয়তো জানো না আমি কি করতে পারি। বলে ছেড়ে দিল ইজান শ্যামাকে। ইজানের এমন হুমকিতে কেঁপে উঠল শ্যামা। ইজানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। পর মুহূর্তে ভাবল এখান থেকে তাকে পালাতেই হবে, যে করেই হোক সে পালাবে। নতুন যে ঘূর্ণিঝড় আসছে তার দিকে তেড়ে। ঠিক তখনই শ্যামার ফোন বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো ভারী কণ্ঠ। বলল, খুব জলদি আমি দেশে ফিরছি, মনে আছে তো আমার কথা? শ্যামা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থতলিয়ে কোনো রকমে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওপাশ থেকে আবারও ভেসে এলো কণ্ঠ। বলে যেও না শ্যামা, আমার ছেলের কাছে তোমার বাবা তোমাকে বিক্রি করে দিয়েছে, তাও অনেক বছর আগে। এখন তোমার বাবা নেই, তাই তোমাকে সব ঠিক করতে হবে। খবরদার, যদি পালাতে চেষ্টা করেছো, তোমার বাবা যেভাবে পার পায়নি তোমারও পাবে না। শ্যামা ফোনের এই প্রান্তে একদম জমে গেছে, মাথা শুধু জ্বলছে। পালাতে হবে। প্রথম চুমো, প্রথম ঠোঁটের স্পর্শ পেয়ে ইজান খুব খুশি। মুখে তার মুচকি হাসি লেগেই আছে। কখন থেকে ড্রাইভিং সিটে বসা অধিরাজ অবাক চোখে দেখে যাচ্ছে এই ভোতা অনুভূতিহীন মানুষটাকে। ইজান 2 আঙ্গুলে তার ঠোঁট স্পর্শ করছে, আনমনে হাসছে। অধিরাজ তার অবাকতা ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করল, স্যার, মনে হচ্ছে আপনি আজ অনেক খুশি। ইজান কোনো ভনিতা ছাড়াই বলল, হ্যাঁ, খুব। ম্যামের সাথে আপনার সব ঝামেলা শেষ হয়ে গেছে বলেই কি? ইজান চুপ হয়ে গেল। মুখে ফিরে এলো পুরনো অভিব্যক্তি, গম্ভীর শীতল উদাসীন দৃষ্টি। মুহূর্তে ছেয়ে গেল নিস্তব্ধতা। অধিরাজ ভয় পেল কিছুটা। সে কি ভুল কিছু বলে ফেলেছে? বুঝতে পারছে না। তার মাথা লম্বা এক চিন্তার ভাঁজ। অদৃশ্য ঘাম যেন বিন্দু বিন্দু মাথা ভর্তি হচ্ছে। তখন ইজান তার চিন্তা দূর করে বলল, তোমার ম্যামের বাবা তো ঠিক ছিল অধিরাজ, তাহলে মারা গেল কিভাবে? তাও হুট করে? তার উপরে এত টাকা কোথায় পেলে শ্যামা? অধিরাজ চুপ করে শুনে যাচ্ছে। ইজান কিছুক্ষণ চুপ থেকে ঘড়ির কাঁটা দেখে নিয়ে আবার বলল, খবর নাও, এই 3 দিন কি হয়েছিল, তো 1 ঘন্টার মাঝে সব আপডেট চাই। আর হ্যাঁ, তোমার ম্যাডামের আশেপাশে লোক লাগিয়ে দাও। আমার দৃঢ় বিশ্বাস সে বিপদে আছে, আর বলছে না আমাকে। আত্মসম্মান বেশি তো। বলি আবারও হাসল ইজান। চোখে চশমা লাগিয়ে বাইরে তাকিয়ে রইল সে। আজ কষ্ট পেয়েছিল খুব ইজান, যখন শ্যামা তার হাতে ডিভোর্স পেপার দিয়েছিল। কিন্তু সে তো আজ শ্যামাকে ফিরিয়ে আনতে চাইছিল। শ্যামাকে ছাড়া তার দম বন্ধ লাগে। যদিও শ্যামাকে সে অনেক টর্চার করেছে, তবে এবার সে নিজেও ক্লান্ত। সে সব কিছু শেষ চায়, কিন্তু তাই বলে ডিভোর্স অসম্ভব। এদিকে শ্যামা ব্যাগপত্র গুছিয়ে বোনকে নিয়ে বেরিয়ে গেছে। কোথায় যাবে, কি করবে জানা নেই। তারা একটা সিএনজিতে উঠে পড়ল। শ্যামা জায়দের কথা মনে পড়তেই সেদিকেই যেতে বলল সিএনজিওয়ালাকে। সিএনজিওয়ালাও চলছে তার ডিরেকশন অনুযায়ী। শহর থেকে সিএনজি বের হতেই শ্যামা স্বস্তির শ্বাস ছাড়ল। জান্নাত তখন বোনের বুকে মুখ লুকিয়ে। শ্যামা চলতি সিএনজি থেকে রাস্তায় তাকিয়ে আছে, চোখ ভর্তি জল নিয়ে। মনে পড়ছে 3 দিন আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। 3 দিন আগে শ্যামা হসপিটালে তার বাবার সাথে দেখা করতে এসেছে। সাথে এসেছে জান্নাতও। আজ তাদের বাবার জ্ঞান ফিরেছে। খুশিতে আত্মহারা আজিজুল হসপিটালের বেডের উপর বালিশে ভর দিয়ে বসে আছে।
শ্যামার জান্নাত বাবাকে দেখে হাউমাউ করে কেঁদে পেট ঝরিয়ে ধরেছে। আজিজুল হকের কথা বলতে এখনো অনেক সমস্যা হচ্ছে। থেমে থেমে কথা বলছিলেন তিনি। তারা অনেক সময় অতিবাহিত করার পর যখন ছুলি আসবে তখনই শ্যামা প্রশ্ন করেছিল তার বাবাকে, পাপা সানি আন্টি মারা যাওয়ার পিছনে কি মায়ের কোনো হাত ছিল? আজিজুল হক মেয়ের মুখের কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। হঠাৎ করে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলেন। থেমে থেমে অনেক কষ্টে বললেন, তুমি সানিয়ার কথা কিভাবে জানলে? শ্যামা মাথা নত করে বলল, অপরাধী সুরে বলল, পাপা তোমাকে একটা কথা বলিনি। আজিজুল হক ভ্রু কুচকে চেয়ে বলল, কি কথা? শ্যামা অস্বস্তি বোধ করলো। এদিক ওদিক চোখ ঘোরাতে লাগলো। হাতের আঙ্গুলগুলো খুঁড়তে খুঁড়তে বলল, পাপা তোমার চিকিৎসার টাকাটা মিস্টার ইজহান দিয়েছে। আজিজুল হক এবার হাঁপাতে লাগলেন। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব করতে লাগলেন। একটা পুরনো অপরাধ বোধে দগ্ধ হতে লাগলো তার বুক। শ্যামা বাবার এই হাল দেখে হন্তদন্ত হয়ে পিঠের মাঝে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাপা কি হয়েছে? কষ্ট হচ্ছে শ্বাস নিতে? ডাক্তার ডাকবো? জান্নাত ডাক্তারকে ডাক। বলে জান্নাত মাথা নেড়ে বেরিয়ে গেল। এদিকে খুব কষ্টে আজিজুল হক বলল, মেহতাবের ছেলে? শ্যামা বাবার এমন প্যানিক করতে দেখে চোখে জল গড়িয়ে পড়তে লাগলো। সামান্য হেল্প করার কথা শুনে বাবা প্যানিক করছে, আর যদি শ্যামা বলে দেয় বিয়ের কথা তাহলে তাহলে কি হবে? শ্যামা বলল, পাপা তুমি হাইপার হচ্ছ কেন? আমি সব টাকা ফেরত দিয়ে দিব, চিন্তা করো না। আজিজুল হক বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বলল, ওদের সাথে বড্ড অন্যায় করে ফেলেছি আমি চাইনি তাদের সামনে যেতে। তুই তুই কেন গেলি? এইঝান তোকে কিছু করেনি তো মা? শ্যামা বিস্ময় বিমূঢ়। একটা অজানা ভয় মনের মাঝে ঘর করতে লাগলো। বাবাকে কি বলবে সে? কিভাবে বলবে? ইজান তার বর, আর আর বিগত ব্যবহারগুলো যা ইজান তার সাথে করেছে। কিভাবে বলবে যে ইজান তাকে বিয়ে করেও বউ নয় বরং রক্ষিতা করে রেখেছে? এদিকে আজিজুল হকের মনে পড়ছে বারবার 12 বছর আগে সে রাতটার কথা। সে তো চায়নি এমন কিছু হোক, সে চায়নি সানিয়া আত্মহত্যা করুক। সে তো তাই করেছিল যেটা হৃদের বাবা করতে বলেছিল। হৃদের বাবা কথা ভাবতে এবার উনি কাঁপতে লাগলেন। নিজের করা ভুলগুলোকে কিভাবে শুধরাবে? এবার সে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজিজুল হকের। এর মাঝে ডাক্তার এসে হাজির হয়েছে। আজিজুল হক কে তাড়াতাড়ি করে একটা ইঞ্জেকশন পুশ করে বললেন, রোগীকে এভাবে প্যানিক করলে তো ওনার জীবনের ঝুঁকি হতে পারে, খেয়াল রাখবেন। শ্যামা শুধু মাথা নাড়ালো। আজিজুল হকের কাছে বসে মাথায় হাত বুলিয়ে চেয়ে রইল শুধু। আজিজুল হক আধো আধো চোখ জোড়া খুলে আছে, বিড়বিড় করে ঠোঁট নাড়ছে। শ্যামা শুধু এতটুকুই বুঝতে পারলো, পালিয়ে যা শ্যামা, ওরা ছাড়বে না তোকে। শ্যামার মাথায় কিছুই ঢুকছিল না। কি করবে সে কিছুই ভাবতে পারছে না। সেদিন কোনো রকম দিনটা পার করে বাসায় চলে আসে তার। সেদিন ভোর রাতে হসপিটাল থেকে ফোন আসে আজিজুল হক আর নেই। শ্যামার পুরো পৃথিবী যেন উল্টে গিয়েছিল সেদিন। আজিজুল হকের মৃত্যুর 2 দিন পরে যখন হৃদের বাবা হুমায়ুন চৌধুরী আগমন ঘটল, তখনই যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল শ্যামার মাথায়। শ্যামা যখন বিগত দিনগুলোর কথা ভাবছিল তখনই জোরে ব্রেক কষল সিএনজি এবং ভাবনা থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা? সিএনজি লোক কিছু না বলে উল্টো পথে দৌড় দিল। শ্যামার জানাত অবাক। তারা সামনে তাকেই দেখলো কতগুলো কালো পোশাক পরিহিত নিগ্র লোক তাদের বিশাল দেহি শরীর নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় তাল গাছের মতন। হাতে তাদের অস্ত্র, যা দেখে জান্নাত ঝাপড়ে ধরল শ্যামাকে। ভয়ে হাত পা জমে যাচ্ছে মেয়েটা। তাদের মাঝে একটা লোক এগিয়ে শ্যামার উদ্দেশ্যে বলল, ম্যাম, স্যার আমাদের সাথে যেতে বলেছেন। কোন স্যার? গেলেই দেখতে পারবেন। আমি যাব না আপনাদের সাথে। স্যার বিকল্প পথ বলে দিয়েছেন। মানে? চোখ বড় বড় হয়ে গেছে শ্যামার। কে স্যার যে এত এত লোক পাঠিয়েছে? রীত নয় তো? শ্যামা শুকনো ঢকিল। লোকগুলো তাদের বাক্য ব্যয় না করে শ্যামার জান্নাতের মুখে স্প্রে করে দিল। সেকেন্ডের মাঝে লুটিয়ে পড়ল তারা। বড় এক ক্লাবে বসে আছে রীত, তার কোলে বসে আছে রমণী। আদরে আহ্লাদে ঢলে পড়ছে বারবার হৃদের বুকে। হৃদ নিজেও লুফে নিচ্ছে রমণীর দুষ্টু মিষ্টি ভালোবাসা। হেসে হেসে করে চলেছে ড্রিঙ্কস। বড় বড় পা ফেলে গুড়ে কালার স্যুট পরা মাঝবয়সী লোক এসে দাঁড়ালো হৃদের মাঝে। মেয়েটাকে কোল থেকে নামিয়ে লোকটার কে জড়িয়ে ধরল হৃদ। বলল, বাবা থ্যাংক ইউ। হুমায়ুন চৌধুরী এসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার জন্যই তো সব কিছু। বলো আর কি চাই? আর কিছুই না, আমার যা শ্যামাকে চাই, যে কোনো মূল্যে, যা তুমি অলরেডি করে দিয়েছো। বলেই হাসল হৃদ। বাবার হাতে একটা বিয়ারের গ্লাস ধরিয়ে দিল তারপর। কিন্তু হুমায়ুন চৌধুরী তখন অন্য কিছু ভাবছে। সে বলল,
ইজান আমাদের ছেড়ে দেওয়ার পাত্র না, এত সহজে সে শ্যামাকে ছাড়বে না। হৃদের হাসি মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। ছোট থেকেই ইজানের সাথে লড়াই লাগে তাদের পছন্দের সব কিছু নিয়ে, সেটা কাপড় হোক, খাবার হোক বা মানুষ। কিন্তু বরাবরই ইজান সব পেয়েই যায়। যদিও হৃদ তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু মনে মনে ক্ষোভ ছিল বেশি। ইজান স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি চলচ্চিত্র জগতের মাঝেও ফেমাস। যতবার চেষ্টা করেছে ইজানকে হারাতে, ততবার ইজান তাকে বাজিমাত করে চলে গেছে। এমনকি তার ভালোবাসার মানুষটাকেও ইজান কেড়ে নিয়েছে। তবু কি হয়েছে? শ্যামাকে সে তার করেই ছাড়বে। তাই তো এত এত চাল চেলেছে সে। হৃদ বলল, বাবা, এবার ইজানকে খুন করে হলেও শ্যামাকে আমার চাই। হুমায়ুন চৌধুরী মাথা নাড়লেন। হৃদ ওয়াইনে এক চুমুক দিল। ভেতরে ক্ষতগুলো আবার তাজা হতে লাগলো। হৃদ আর ইজান একই রকম তো ছিল তাহলে? কেন ইজান আজ সবার প্রিয়, আর হৃদ সেই বা কেন আজ এই অন্ধকার জগতের মানুষ? হৃদ দীর্ঘশ্বাস ছাড়ল। হুমায়ুনকে উদ্দেশ্য করে বলল, কিন্তু বাবা, আমি একটা কথা বুঝতে পারছি না, শ্যামা তোমার কথা বিশ্বাস কিভাবে করলো? হুমায়ুন চৌধুরী শয়তানি হাসি হেসে বলল, তেরা বাপ বাহাত কামিনা আদমি হ্যাঁ। বলেই হো হো করে হেসে উঠল দুজনে। 12 বছর আগের কোনো একদিন পরন্ত বিকেলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলে দুলে শ্যামা প্রাইভেট পড়ে ফিরছিল বাসায়। মুখে তার বরাবরের মতন ললিপপ, স্কুল ড্রেস আর 2 বিনুনিতে একটা কিউট পুতুল যেন। ছোট থেকে শ্যামা ছিল খুব সুন্দরী। যেখানেই যেত ছেলেরা তার দিকে তাকাবে না, তা কি হয়? শ্যামা যখন বাসার কাছে, তখনই কিছু বা এসে দাঁড়ালো তার পথ আটকায়। শ্যামা চমকে ওঠে। চারদিকে তখন আবছা অন্ধকার ঘনিয়ে আসছে, হয়তো বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে। শ্যামা ভয় ভয় মাথা তুলে তাকাতেই চোখ বড়বড় হয়ে গিয়েছিল। শ্যামা শুকনো ঢোক গিলল। কটা দিন আগে হলে হয়তো শ্যামার কাছে ভালো লাগতো, কিন্তু এখন শ্যামার মনে ভয় হচ্ছে, গভীর ভয়। হৃদের চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি দেখে গা শিউরে উঠছিল শ্যামার। সব মেয়েদের মতোই ছিল শ্যামার চোখের স্বপ্ন, একজন রাজকুমার আসবে, পালকি করে নিয়ে যাবে। শ্যামা ভেবেছিল সেই সময় হৃদ তার রাজকুমার। কিন্তু হৃদের সাথে রিলেশন হওয়ার 1 বছরেই তাদের ব্রেকআপ হয়েছে। তেমন একটা দিন ছিল আজ। হৃদের সাথে আজ 3 দিন হয়েছে শ্যামার সম্পর্ক ছিন্ন করেছে। এতে যে সে শান্তির শ্বাস ছাড়ল। হৃদ সব বিষয়ে শ্যামার উপর অধিকার খাটাতো, বকাছকা করতো, ছোট করতো, হাঁপিয়ে উঠেছিল শ্যামাই সম্পর্কে। কিন্তু সেদিন অতিরিক্ত করেছিল হৃদ। শ্যামার সাথে হৃদের কথা হতো ফোনে। একদিন হুট করেই বলে বসে হৃদ, শ্যামা, তোমার ওই লাল ঠোঁটের স্পর্শ চাই। শ্যামার এমন কথায় কেমন মিয়ে যায়। শ্যামা সব সময় বলতো, আমরা যা করব বিয়ের পরে। কিন্তু হৃদ নাছোড়বান্দা। যে করেই হোক সে শ্যামাকে ছুঁতে চায়, স্পর্শ করতে চায় তার শরীর। কিন্তু শ্যামা এই ব্যাপারটা এড়িয়ে গেল। ইজানের ফেয়ারওয়েলের দিন আর পারেনি। সেদিন হৃদ শ্যামাকে ক্লাসরুমে আসতে বলে গিফট দেবে বলে, আর শ্যামা সেখানে যায়। সে ভাবতেই পারেনি হৃদ এমন কিছু করবে। শ্যামা যখন ক্লাসে প্রবেশ করলো, দেখলো হৃদ তার 2 বন্ধুকে নিয়ে বসে আছে ফাঁকা ক্লাসে। শ্যামা আমতা আমতা করে বলল, এই জন্য রেখেছো? হৃদ তখন শ্যামার দিকে হেঁটে আসে, হাতে একটা গিফট বক্স। পুরো স্কুলের স্টুডেন্ট হলে উপস্থিত, তাই এদিকে কেউ নেই। শ্যামার খানিকটা ভয় ভয় করছিল। হৃদ তখন তার দিকে এসে বক্সটা হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য শ্যামা, খুলে দেখো। শ্যামার চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া গিফট কেই বা না পছন্দ করে। শ্যামা খুশি হয়ে বলে, থ্যাংক ইউ। হৃদ হাসল একটু, তারপর চোখের ইশারায় বন্ধুগুলো বেরিয়ে যেতে বলল এবং তার শব্দহীন পায়ে ক্লাস থেকে বের হয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। এতেই চমকে ওঠে শ্যামা। হৃদ তখন বাঁকা হেসে শ্যামার কাছে এগিয়ে গিয়েছিল। এক হাত শ্যামার গালে রেখে অন্য হাতে শ্যামার নরম পাতলা কোমরে হাত রেখে কাছে টেনে জড়িয়ে ধরেছিল। শ্যামা সেদিন অস্বস্তিতে কাঠ হয়ে গিয়েছিল, মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছিল শ্যামার। কিশোরী বয়সে প্রথমে কোনো ছেলের স্পর্শ পেয়েছিল শরীরে, কিন্তু হৃদের স্পর্শ কেন জানি শ্যামাকে বড্ড জঘন্য মনে হয়েছিল। এদিকে হৃদ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে শ্যামাকে সেই অবস্থাতেই চুমু খাবার জন্য ঠোঁট বাড়াতেই শ্যামা নিজের সর্বশক্তি দিয়ে এক ধাক্কা মেরেছিল। হৃদ তখনই মাটিতে পড়ে যায়। এতে রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যায় হৃদে। কিরমির করে এক বিস্ত্রে গালি দিয়ে শ্যামার কাছে যেতে নেই, তখনই শ্যামা হৃদের মাথায় তার গিফট করা কাঁচের তাজমহলটা ছুঁড়ে মারে এবং হৃদের গাল কেটে রক্ত বেরিয়ে আসে। হৃদ সেদিন ব্যথায় এক গাল হাত চেপে গগন বিদারী চিৎকার করতে থাকে। তার চিৎকারে বাহিরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুগুলো এক প্রকার ছুটে আসে। শ্যামা সেদিন ভয় পালিয়ে যায়। এরপর থেকে শ্যামা ওর ফোন আর ধরতো না, কোনো যোগাযোগও করতো না। কিন্তু হৃদ তাকে হুমকি দেওয়া ছাড়েনি, মেসেজে হুমকি দেওয়া শুরু করে দিল। তাতে শ্যামা ভয়ে ফোনের সিম ভেঙে ফেলে, বাসা থেকেও বের হওয়া বন্ধ করে দেয়। এক প্রকার গুটিয়ে নিয়েছিল নিজেকে, কিন্তু কে জানতো তার জন্য
এর থেকে বড় কিছু অপেক্ষা করছে। শ্যামা এবার ভয়ে ভয়ে বলল, তুমি তুমি না চলে গেছো? হৃদের গালে ব্যান্ডেজ করা, রাগে গজগজ করছে। বলল, তোমাকে এত সহজে ছেড়ে দেব ভাবলে কিভাবে? শ্যামার কিশোরী মুখ তখন কাদো কাদো। সে কখনো ভাবতে পারেনি এমন একটা ছেলে তার প্রথম ভালোবাসা ছিল। শ্যামা বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তুই আমার থেকে কখনো ছাড় পাবি না। বলে শ্যামার হাত মুচড়ে ধরেছে হৃদ। শ্যামা ব্যথা চিৎকার করে বলল, ছাড়ো আমাকে। হৃদ হাসল, ভয়ঙ্কর হাসি। শ্যামা এতটুকুই বুঝতে পারছে হৃদ তার সাথে আজ বাজে কিছু করতে চাইছে। তার উপর এখন চারদিকে ঘন কালো অন্ধকার, থেকে থেকে গুড়গুড় শব্দ করছে আকাশে। বৃষ্টি হবে ভেবে রাস্তাঘাট পথ ফাঁকা। এই সুযোগটাই যেন কাজে লাগিয়েছে হৃদ। শ্যামা আশেপাশে বারবার দেখতে লাগলো, দোয়া করতে লাগলো কেউ আসুক তার সাহায্যের জন্য, কিন্তু কেউ নেই এই পথে। শ্যামা কেঁদে দিল, চোখের জলে ভিজে যেতে লাগলো তার টমেটোর মতো গাল দুটো। মায়া হলো না যেন এত বিন্দু ফোটাও। টেনে নিয়ে যেতে লাগলো পথের ধারের ভাঙা পোড়া একটা বাড়িতে। ততক্ষণে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। শ্যামার জামা লেপটে গিয়েছিল তার বাড়ন্ত শরীরের সাথে। হৃদের চোখে মুখে তখন অন্য কিছু। শ্যামা সেদিন বারবার নিজেকে দোষারোপ করেছিল। কেন কেন এই ছেলেটাকে সে ভালোবেসেছিল? কিন্তু আল্লাহ যেন তার দিকে চোখ মেলে গেল। পরে 3টে গাড়ি এদিক আসতে দেখে হৃদ ভয় পেয়ে গেল। গাড়িটার কারণ ইসানের দাদি আলিয়ার ছিল। তখন উনি ছিলেন এই এলাকার নেত্রী। ভয় পেত সবাই তাকে। আলিয়া একটা মিটিং থেকে ফিরছিল। পথের ধারে একটা মেয়েকে কিছু ছেলের সাথে দেখে তার চিন্তা অসুবিধে হলো না মোটেও। এটা আজিজুল হকের মেয়ে আর হুমায়ুন চৌধুরীর ছিল। কিন্তু তারা এখানে শ্যামার সাথে এমন ব্যবহার কেন করছে ভাবতে গাড়ি থেকে নেমে তাদের সামনে আসে আলিয়া। সুন্দর প্রগাঢ় কণ্ঠে কঠিনভাবে প্রশ্ন করেন, হৃদ, শ্যামার সাথে জোরাজুরি কেন করছো? হৃদের রাগ যেন বাড়ছিল। তৃতীয় ব্যক্তির নাক গলানো দেখে রেগে বলল, না, অফ ইয়োর বিজনেস। আলিয়া বুঝতে পেরে গিয়েছিল বেয়াদব হৃদ কি করতে যাচ্ছে। সে শ্যামার কাদো কাদো ফোলা মুখটার দিকে তাকিয়ে বলল, শ্যামা গাড়িতে বসো। শ্যামা মাথার সম্মতি দিয়ে তাই করতে গেল। হৃদ ছাড়ল না, উল্টো আরও চেপে ধরল। তখনই আলিয়া তার গার্ডসদের ডেকে বললেন, এই মেয়েটিকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। এই পর্যায়ে হৃদের চোখে মুখে ভয়ের ছাপ দেখা গেল। হৃদের বাবা হলেন বড় অ্যাডভোকেট। যত ঝামেলায় হৃদ করতো না কেন তার বাবা সামলে নিত সবসময়। কিন্তু আলিয়া যদি কিছু করে তাহলে হুমায়ুন নিজেও কিছু করতে পারবে না। সেদিন শ্যামাও বেঁচে তো গিয়েছিল, কিন্তু ইজান যে এই মেয়েকে পছন্দ করত তাও আলিয়া জানত। কিন্তু সে পছন্দ করতো না মেয়েটাকে। বরাবরই মেয়েটাকে তার কাছে উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী, ঠুটকাটা স্বভাবের মনে হয়েছে। তা আবার আজকে এমন এক পরিস্থিতিতে দেখে আরও খারাপ ধারণা তৈরি হয়েছে। এই মেয়েটাকে কখনোই মেহরাব বাড়ির বউ করবেন না তিনি। সেদিন না পেরে কিছু তিক্ত কথাই বলেছিলেন আলিয়া। এভাবে শরীর দেখিয়ে চললে তো ছেলেরা ঘুরঘুর করবে। তোমাদের মতো মেয়েদের লজ্জা থাকা উচিত। বাবা মা সারাদিন টাকার পেছনে ছোটে, মেয়ে কি করছে না করছে কোনো খেয়াল নেই। শ্যামা গাড়িতে বসে শুধু চোখের জল ফেলছিল। মনে মনে শুধু বারবার বলছিল কখনো যেন এই দজ্জাল মহিলার সাথে আর তার দেখা না হোক। অথচ ভাগ্যের কি পরিহাস, ওই দজ্জাল মহিলা আজ তার দাদি শাশুড়ি। কোনো এক বন্ধ ঘরে চোখ মুখ হাত পা বাঁধা অবস্থায় শ্যামা। কানের মাঝে ভেসে আসছে জাহাজের শব্দ, আবার থেকে থেকে আসছে পাখিদের মিষ্টি কণ্ঠ। শ্যামা নিজের হাতের বাঁধন খুলতে চেষ্টা করছে। কোথায় সে? তার ছোট বোনটা কোথায়? জান্নাতের কোনো ক্ষতি হলো না তো? শ্যামার মাথার মাঝে হাজারো চিন্তার ভিড়ে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো। শ্যামা কান খাড়া করে শুনতে লাগলো সে আগন্তুক কথা। তোমার অপেক্ষায় পার হলো দিন, পার হলো মাস, পার হলো বছর, শেষ পর্যন্ত উঠল এক ফালি চাঁদ আধারিয়া অম্বরের বুকে। শ্যামার গায়ের লোম দাঁড়িয়ে গেল। পুরনো কিছু অনুভূতি নাড়া দিল মনে। বুকের ভেতরে ডিপ ডিপ করে বাদ্য বাজতে লাগলো হৃৎপিণ্ড। বিড়বিড় করে বলল, সুফিয়ান। একটা পুরুষালী মিষ্টি গন্ধ নাকে ঠেকছে শ্যামার, পরিচিত সেই গন্ধ। শ্যামার মস্তিষ্কের নার্ভ যেন ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছে। শরীরে ভর করছে অসারতা। এত বছর, প্রায় 11টা বছর এই ব্যক্তিটার জন্য অপেক্ষা করেছিল শ্যামা। 7 বছর আগে সেই দিনটা এখন ভুলতে পারিনি শ্যামা। প্রথমবার দেখা করতে গিয়েছিল এই আগন্তুকের সাথে, কিন্তু সে আসেনি। চোখ বাঁধা শ্যামার ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটল। অতিমাত্রায় আতঙ্ক, ভয়ের জন্য কিনা তার মস্তিষ্ক সুফিয়ানের অবয়ব তৈরি করেছে। শ্যামা এবার চুপ করে গেল। ঘর ভর্তি মোমো করছে সুবাস। শ্যামার এবার একটু ভয় করতে লাগলো। তার খুব কাছে এসে কেউ একজন দাঁড়ালো, স্পর্শ করলো গালে। নরম কণ্ঠে ফিসফিস করে বলল, মনে পড়ে আমাদের সেই প্রথম চাঁদ দেখার কথা? মনে পড়ে
রাত জেগে হাজার তারার ভিজে দুজন দুজনকে খোঁজো। মনে পড়ে সে মুঠোফোনের এপার ওপর হৃদছন্দের মিষ্টি স্বর। মনে পড়ে সে নিঃশ্বাস যার শব্দ কানে না গেলে ঘুমাতে পারত না সেই সুফিয়ান। শ্যামা এবার কাঠ হয়ে গেছে। অগণিত গড়িয়ে পড়ছে শ্যামার চোখের কোণের জলের ফোয়ারা। শ্যামার ঠিক কালো নাকটাও লাল হয়ে এসেছে টমেটোর মতো। সেদিকে তাকিয়ে হেসে ফেল ঈশান। শ্যামা চুপ, এখন তার মস্তিষ্কের সাথে লড়াই করে যাচ্ছে। সে বুঝতেই পারছে না যা হচ্ছে এটা কি সত্যি নাকি কোনো কল্পনা। শ্যামার এই মুহূর্তে মন চাইছে খুলে ফেলতে চোখের বাঁধন, হাতের বাঁধন। একটা বার দেখতে ইচ্ছে করছে সামনের ব্যক্তিটাকে। হাজার হাজার প্রশ্ন করতে ইচ্ছে করছে এই লোকটাকে। কিন্তু কি অদ্ভুত, মুখে রানী শ্যামা। শ্যামা বলতে চাইছে, চিৎকার করতে চাইছে, চেঁচিয়ে বলতে চাইছে। কেন কেন এলে না সেদিন? কেন এইভাবে ধোকা দিলে আমায়? শ্যামার মাথায় এবার তীব্র ব্যথা করছে। সে এবার ঠোঁট নাড়ালো। সুফিয়ান, ইটস ইউ। ঠোঁট যেন অনেক কাঁপছে শ্যামার। সে অধীর আগ্রহে আগন্তুকের বলা কথা শোনার জন্য অপেক্ষা করছে। সামনে থেকে কোনো বাক্য ভেসে এলো না, উল্টো পায়ের শব্দ হলো। হয়তো সুফিয়ান চলে যাচ্ছে। শ্যামা এবার চেয়ার থেকে উঠে যেতে চাইল, চিৎকার করে বারবার বলল, সুফিয়ান, আমি জানি এটা তুমি, প্লিজ যেও না, প্লিজ সুফিয়ান। ততক্ষণে দরজা বন্ধ হয়ে গেল। ঘরের মাঝের কিছুক্ষণ আগের সেই মিষ্টি গন্ধটা এখন রয়ে গেছে। শ্যামা শুধু কেঁদেই যাচ্ছে, মনে হচ্ছে আবারও একবার হারিয়ে ফেলেছে সুফিয়ানকে। হৃদ পাইচারি করছে, মাথা বিন্দু বিন্দু ঘাম। তখনই হুমায়ুন ঘরে প্রবেশ করলো, চোখে মুখে চিন্তার ছাপ। হৃদ চেঁচিয়ে বলল সেই সময়, বাবা, শ্যামা কোথায়? তুমি বলেছিলে তোমার কাছে শ্যামা। তাহলে তাহলে কোথায় সে? আমার লোক তাদের নিয়ে আসছিল, আর তখনই তাদের উপর কারা জানি অ্যাটাক করে, আর ওদের। হৃদ রেগে তার বাবার গলার চেপে ধরে বলল, আমি অত কিছু জানি না, আমার শ্যামাকে চাই ব্যাস, নয়তো সব ধ্বংস করে দিব। হুমায়ুন চৌধুরী ভয় পেয়ে যান। ছেলের এমন রূপ আর কখনো দেখেনি তিনি। ঠিক তখনই একটা লোক ছুটে এসে বলল, স্যার, রেড পড়েছে আমাদের সকল আস্তানায়, আর খবর পেয়েছি পুলিশ যে কোনো সময় এখানে আসতে পারে। হৃদের রাগ আরো বেড়ে গেল। রাগের বসে এক লাঠি বসালো সামনের টেবিলে আর চেঁচিয়ে বলল, ইজহান, তোকে আমি ছাড়বো না। সেই মুহূর্তে ভেসে এলো শীতল ঠান্ডা বরফ কণ্ঠ। বলল, আমি তোমার সামনে আছি, কি করবে তুমি? আছে নাকি কিছু করার ক্ষমতা? হৃদ রাগে ইজানের দিকে তেড়ে যেতেই পেছন থেকে পুলিশের একদল বেরিয়ে তাদের ঘিরে ফেলল। হৃদ যেন আকাশ থেকে পড়ছে। ইজান বাঁকা হেসে বলল, লুকোচুরি খেলা না হয় এবার শেষ। দ্য গ্রেট মাফিয়া লিডার এখন কারাদণ্ডে। নাইস সেটিং না? আমি তোকে ছাড়বো না। আগে নিজে মুক্ত হ, তারপর দেখা যাবে ছাড়বি কি ধরবি। হৃদ রাগে শুধু ফুঁসতেই লাগলো। ইজান আবার হেসে বলল, আশা করছি তোর জেলের সফর খুব রোমাঞ্চকর হবে। অফিসার, প্লিজ। এগিয়ে এসে হৃদকে এক পুলিশ নিয়ে যেতে লাগলো। তখন ইজান আবার ফিসফিস করে বলল, বলেছিলাম শ্যামাকে তুই স্বপ্নে পাবি। হৃদ শুধু কিরমির করতেই লাগলো। এদিকে যেই হুমায়ুন মুখ খুলল, ইজহান, এসব কি করছো? তুমি কোন বেসিসে হৃদকে অ্যারেস্ট করাচ্ছ? কথা বলবো, বলুন তো আঙ্কেল। মূলত মাথাটা ওর আপনিও নষ্ট করেছেন। অ্যারেস্ট তো আপনাকে করানো উচিত। আমি তোমাদের নামে মানহানির কেস করব। বলেই পা বাড়ালো। তারপর আবার পেছন ফিরে বলল, বাই দ্য ওয়ে আঙ্কেল, আপনার লাইসেন্স কি ক্যান্সেল করা হয়েছে? হুমায়ুন চৌধুরীর মাথায় বাজ পড়ল। এবার বলল, কিন্তু কেন? একটি অসহায় মেয়েকে জালিয়াতি করে তার বাবার শো নিয়ে বিক্রি করার মিথ্যা উইল করার জন্য। হুমায়ুন চৌধুরী জায়গায় জমে গেছে। চোখ বড় বড় করে দেখছে ইসানকে। ঠান্ডা চুপচাপ স্বভাবের ছেলেটা কিভাবে ঠান্ডাভাবেই বাজি পাল্টে চলে গেল। হুমায়ুন চৌধুরীর শুকনো ঠকিল্ল শুধু। স্নিগ্ধ দুপুর, মৃদুল হাওয়ার ঝাপটা পড়ছে শ্যামার মুখে। চলতি গাড়ির বাহিরে তার স্থির দৃষ্টি। থেকে থেকে ছোট ছোট চুল উঠছে। আনমনে থাকা শ্যামার শুকনো মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে ইজানের। পুরনো হারিয়ে যাওয়া ভালোবাসা আবারও খটখট করে নাড়া দিচ্ছে মনের দরজায়। গাড়ির মাঝে এখন পিনপতা ও নীরবতা। ইজান গাড়ি চালাচ্ছে, বারবার দেখাচ্ছে আনমনা এই নারীটার দিকে। মেয়েটাকে চাইলেও সে বলতে পারে সেই তার সুফিয়ান। কিন্তু কিন্তু কোথায় একটা আটকা পড়ে যায় ইজান। দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চেয়ে রইল সে। তখনই পেছন থেকে জান্নাত বলে উঠল, বরপু, আজ ইজহান ভাইয়া সময় মতো না আসলে হৃদ ভাইয়া আমাদের হয়তো গুম করে দিত। যতবার এসব মনে হয় গায়ের লোম দাঁড়িয়ে যায়। শ্যামা বাইরে তাকাতেই বিষণ্ণ উদাসীন কণ্ঠে বলল, ভুলে যা সব। জান্নাত হ্যাঁ বোধক মাথা নাড়ল। ততক্ষণে গাড়ি এসে থামলো ইজানদের বাড়ির সামনে। শ্যামা অবাক হয়ে বলল, এখানে আনলে যে?
এখন থেকে এখানেই থাকবে। ইজান তাকালো একবার নিষ্প্রাণ চাহনিতে। মনে হচ্ছিল চোখ দিয়ে ভস্ম করে দেবে শ্যামাকে। শ্যামা যা বলতে চেয়েছিল সবটুকু কথা গিলে ফেলল। তারপর হাঁটা ধরল বাসার ভেতরে। আর তখনই দেখতে পেল হল ঘরেই বসে আছে ইজানের দাদি আলিয়া আর তাদের কেয়ারটেকার নিপা। আলিয়ার মুখ গম্ভীর, শান্ত তার অভিব্যক্তি। শ্যামার খানিকটা ভয়ই করলো তাকে দেখে। এই মহিলার উপরেই হয়তো ইজান গিয়েছে। শ্যামার ভাবনার মাঝে ফোড়ন কেটে ইজান বলল, নিপা, ওদের উপরে নিয়ে যাও আর জান্নাতকে তার রুম দেখিয়ে দাও। শ্যামা উপরে যাও, আমি আসছি। শ্যামা মাথা নাড়ল। জান্নাতের হাত শক্ত করে ধরে হাঁটা ধরল উপরের দিকে। পিছে পিছে গেল নিপা। ও সিঁড়ি দিয়ে উপরে উঠতে ইজানের দাদি জান তার ছেলের সুরে বলল, এখন তাহলে দিন রাতে বেহায়া মেয়ে ছেলে সন্তানদের মুখ দেখতে হবে। ইজান ঠান্ডাভাবে জবাব দিল, দাদিজান, সে আমার স্ত্রী, আর আমি যেখানে থাকবো সেখানে সেও থাকবে। আর আপনার খুব বেশি সমস্যা হলে আমি চলে যেতে পারি। ইজানের ভাবলেশন কথা শুনে আলিয়া কিরমির করে উঠল। তুমি কি ভুলে গেছো সব? ভুলে গেছো এই মেয়ের মা তোমার মার সাজানো সংসার ভেঙেছে, তোমার মাকে কেড়ে নিয়েছে? ইজান চোখ মেরে গেল। তার উদাসীন দৃষ্টিতে চেয়ে রইল অ্যাকুরিয়ামের ছোট ছোট মাছের দিকে। আলিয়া ভ্রু কুটি কুচকে সন্দিহান দৃষ্টিতে বলল, ঈশান, এমন তো নয় তুমি ওই মেয়েকে ভালোবাসতে শুরু করেছো? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। পুরনো প্রেম বলে কথা, ভালোবাসা আবার উতলে পড়েছে, তাই না? এতটাই যে মৃত মায়ের কষ্ট দুঃখ সব ভুলে গেছো। ছি ঈশান, ছি, তোমার থেকে এসব আশা আমি করিনি। ইজানের চোখ মুহূর্তে লাল হয়ে গেল। মনের মাঝে দর কষাকষি করতে লাগলো সে। কাকে কতটুকু ভাগ দেবে ইজান? নিজের মার প্রতিশোধ নাকি ভালোবাসা? ইজান হতাশার শ্বাস ছাড়ল। দাদিজানের দিকে তাকিয়ে বলল, আমি ক্লান্ত দাদিজান, আমি ক্লান্ত। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। ভালোবাসা? এই সেই মেয়ে না যে তোমার প্রেম নিবেদন পুরো স্কুলের সামনে তাচ্ছিল্য করেছিল? ইজান আবারও হারিয়ে গেল পুরনো স্মৃতিতে। সময়টা ছিল জানুয়ারি মাসের কনকনে এক শীতের দিন। শ্যামা প্রতিদিনের মতন স্কুলে এসে মাঠ পেরিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। চারদিকে ঘন কালো কুয়াশার চাদরে ঢাকা। ঠিক তখন একটা ছোট ছেলে হাতে একটা চিঠি আর একটা বক্স এনে হাতে ধরিয়ে দিয়েছিল শ্যামা। ছেলেটার হঠাৎ আগমনে শ্যামা ভয় পেয়ে গিয়েছিল। বাচ্চা ছেলেটা যখন বলল, আপু, একটা ভাইয়া তোমাকে দিয়েছে বলে ছেলেটা ছুটে কুয়াশার মাঝে মিলিয়ে গেল। শ্যামা হতভম্ব হয়ে গিয়েছিল এবং যখন চিঠিটা খুলেছিল সাথে সাথে চিঠিটা নিয়ে হাজির হয়েছিল তাদের পিটি স্যারের কাছে। এবং পিটির সময় স্যার চিঠিটা জোরে জোরে পড়ে মজা করে বলেছিল, কোন গাধারে তুই, পড়াশোনা বাদ দিয়ে সব ছ্যাঁচড়ামো, সামনে আয়, নয় তো আমি খুঁজে পেলে বেতিয়ে লাল করে দেব। সেদিন ইজানের চিঠি পড়ে সকলেই হো হো করে হাসছিল। দূর থেকে ইজানের মনের হাজার টুকরো হতে সেদিন প্রথমবার উপলব্ধি করতে পেরেছিল। সেদিন অবশ্য বেঁচে গিয়েছিল কারণ চিঠিতে নাম ছিল না বলে। ইজান পুরনো কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে গেল। শ্যামার কাছে ইজানের ফিলিং বরাবরই শূন্য ছিল, হয়তো এখনও তাই হবে। তাই তো ডিভোর্সের কথা বলতে বুক কাঁপেনি শ্যামার। এসব ভাবেই চরচর করে রাগ মাথায় উঠে গেল ইসানের। সামনের দামি ইম্পোর্টেড টেবিলের উপর এক লাথি বসিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আর এদিকে আলিয়া মনে মনে খুশি হলো খুব। কিছুটা হলেও রাগিয়ে নিতে পেরেছে নিজের নাতিকে ওই মেয়ের প্রতি। ইজানকে সে হাত রাখে বরাবর। একমাত্র সেই হবে তাদের মেহেরাব ইন্ডাস্ট্রিয়ালের যোগ্য ছেলে। কারণ আরমান এসবে কখনো মাথা ঘামাবে না। সে আছে তার সিঙ্গিং প্রফেশনে মস্ত। আর তার ছেলেকে তো আগেই বিতাড়িত করেছে সবকিছু থেকে। আলিয়া দীর্ঘশ্বাস ফেলল। আর যাই হোক, তার নাতি ওই মহিলার মেয়ের সাথে সারা জীবন থাকতে সে দেবে না। তার মেয়ে সমতুল্য সানিয়ার সুখের সংসারটা ভেঙে গেছে, লাস্ট পর্যন্ত কিনা গায়ে আগুন ধরাতে হলো। এসব ভেবেই চোখের কোণে জল গড়িয়ে পড়ল আলিয়ার। চোখের জল মুছে হাঁটা দিল নিজের ঘরে। দরজা লাগাবে সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো শ্যামা, কাঁদো কাঁদো মুখ। কোনো সময় ব্যয় না করে সোজা সাপটা বলল, আমার মা কি করেছিল ম্যাডাম? কেন বারবার বলেন আমার মার জন্য আপনার পরিবার ধ্বংস হয়েছে? কি করেছেন উনি? কাঁপছিল জানে শ্যামা কথাটুকু বলতে বলতে। আলিয়া কিছুক্ষণ চুপ থেকে কাট কাট গলায় বলল, আমি এখন কোনো কথা বলতে চাই না। শ্যামা এবার অসহায়ভাবে বলল, প্লিজ দাদিজান, আমি জানতে চাই কেন এত ঘৃণা আমার মায়ের উপর আপনাদের? আলিয়া এবার দরজা ছিঁড়ে জানলার পাশের আর্ম চেয়ারে বসে পড়ল। তোমার মা আমার সব থেকে বড় সর্বনাশ করেছে। আমার ছেলের হাসি খুশি সংসারের আগুন ধরে দিয়েছে। কত সুখী পরিবার ছিল 12 বছর আগে। যেদিন তোমার বাবা মার আবির্ভাব হলো, তছনছ করে দিল ঘূর্ণিঝড়ের মতো। তোমার মার সাথে আমার ছেলের বিয়ের আগে সম্পর্ক ছিল। শ্যামা চমকে গেল। আলিয়া আবার বলল, হ্যাঁ আফিয়া, আজিজুল আর মেহতাব
তিনজন একই ভার্সিটিতে একসাথে ছিল। মেহতাবের সাথে তোমার মার বিয়েও প্রায় ঠিক হয়ে গেছিল, কিন্তু হুট করে ইহসানের দাদা কোম্পানিতে লস করতে শুরু করে। ঠিক তখনই তোমার মার ভোল পাল্টে ফেলল, বিয়ে করে নিল আজিজুলকে। তখন তোমার বাবার কোম্পানির র্যাঙ্ক ছিল 10 নম্বরে, আর ছেড়ে দিল মেহতাবকে। মেহতাব তখন অনেক ভেঙে পড়ে, আর তাই না পেরে মেহতাবের জন্য সানিয়াকে বিয়ে করিয়ে আনি আমরা। মেয়েটি আমার ভাইয়ের মেয়ে ছিল, খুব আদরের ছিল সবার। মেহতাবকে খুব ভালোবাসত, এতটা যে মেহতাব নিজে ওর উপর নরম হয়ে গেছিল। ভালোই চলছিল সংসার। তারপরে তোমার মা, ওই নোংরা মহিলা, যখন আমাদের শহরে ফিরে আসে, তখন তোমার বাবার বিজনেস ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছিল। এই পর্যায়ে হাসলেন আলিয়া, আবার বললেন, বলে না, কর্মের ফল দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন, তাই হয়েছে। একে একে তোমার বাবার সব সহায় সম্পত্তি শেষ হতে লাগলো, আর তখন আমাদের কোম্পানি হাইস্ট র্যাঙ্কে। তাই তোমার বাবা মাপ চেয়ে মেহতাবের সাথে মিলে তার কোম্পানি আগের লেভেলে আনার জন্য। কিন্তু হায়, তোমার মা তোমার বাবাকে ঠকিয়ে আবারও আমার ছেলের উপর নজর দিল। কতটা লোভী মেয়ে ছেলে! এমনকি তাদের আপত্তিকর কিছু ফেক ভিডিও সানিয়াকে সেন্ড করেছিল তোমার মা, যার কিছু সত্য হলেও বাকিটা ছিল মিথ্যা। আর সানিয়া খুবই দুর্বল প্রকৃতির মানুষ ছিল। সে এতটাই ভালোবাসতো যে মেহতাবের দেওয়া ধোঁকা সইতে না পেরে গায়ে আগুন ধরে দিয়েছিল। তখন আমার ছোট্ট আয়ানা মাত্র 5 বছরের। মাকে এমনভাবে মরতে চোখের সামনে দেখে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। 3 দিন টানা 3 দিন জ্ঞান ছিল না তার। ফুপি উঠল আলিয়া, কাঁদছে শ্যামা, থরথর করে কাঁপছে শরীর। শ্যামা আলিয়ার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, এটা সত্যি না, আমি বিশ্বাস করি না। আলিয়া সঙ্গে সঙ্গে বলে, তোমার বিশ্বাসের সত্যি কখনো চেঞ্জ হবে না মেয়ে। এবার বের হও আমার ঘর থেকে। শ্যামা দৌড়ে চলে গেল তার ঘরে, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, চিৎকার করে কেঁদে উঠল। না না, এমন হতে পারে না। আমার মা এমন না। পৃথিবীর সব থেকে আপন থাকে নিজের মা। যদিও শ্যামার বোঝ হওয়ার পরে মাকে সে কম পাশে পেয়েছে। বাবা মা দুজনেই তো নিজেদের কাজে ব্যস্ত থাকতো, মেয়েদের পিছনে সময় ব্যয় করার সময়টুকু তাদের থাকতো না। কিন্তু সাপ্তাহিক ছুটিতে বাবা মা নিজেই ঘুরতে নিয়ে যেতেন, রান্না করে মুখে তুলে খাওয়াতো। তাহলে কিভাবে বিশ্বাস করবে সে? সব থেকে বড় কথা, কোনো সন্তান তার বাবা মার সম্পর্কে এসব শুনতে পারে কি? কেউ বিশ্বাস করবে তার মা অন্যের সংসার ভেঙেছে? এতটা নিচ। শ্যামার কান্না শুনে জান্নাত দৌড়ে আসে। বোনটা তার মাথার চুল টেনে ধরে আছে, সারা শরীরে খামচে দাগ করে ফেলেছে। জান্নাতের মনে এক অজানা ভয় ছেকে ধরল। ছুটে গিয়ে জান্নাত বোনের মুখটা 2 হাতে ধরে ভয়ে ভয়ে বলল, এই আপু, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বলো? শ্যামা জান্নাতকে দেখে গলা জড়িয়ে ধরে বলল, জান, আমাদের মা কারো সংসার ভাঙতে পারে। এমন প্রশ্নে জান্নাতের কোনো ভাবান্তর হলো না, উল্টো বোনকে ছেড়ে দিল সে, যেন এসব সে অনেক আগে থেকেই জানে। শ্যামা অবাক হয়ে চেয়ে রইল জান্নাতের মুখের দিকে। জান্নাত ঠোঁট নেড়ে শুধু বলল, আমি পানি আনছি তোমার জন্য আপু। এটুকু বলেই বেরিয়ে গেল জান্নাত। অপলক চেয়ে রইল শ্যামা। মনের কোণে বারবার কেউ বলছে কিছু তো এমন আছে যা জান্নাত জানে, শ্যামা জানে না। কি সেটা? শ্যামা একেবারে চুপ মেরে গেল, যেন জান্নাতের স্বাভাবিক আচরণ হজম হচ্ছে না কিছুতে। মাথার মাঝে কাঠপোকার মতন খুটখুট করছে এত প্রশ্ন। সেই মুহূর্তে একটা ঠান্ডা গলা ভেসে এলো শ্যামার কানে। শ্যামা ছলো ছলো চোখে গম্ভীর দাম্ভিক পূর্ণ মুখখানা ইছিয়ে প্রশ্ন করল, স্যার, তুমিও কি তাই ভাবো? তোমার মায়ের মৃত্যুর পিছনে আমার মা দায়ী? ইজান হঠাৎ এমন প্রশ্ন চুপ করে গেল, নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল শ্যামার কান্না করা মুখটার দিকে। আমি ডিভোর্স চাই। এসব কি বলছো আফিয়া? বাহির থেকে ক্লান্ত শ্রান্ত শরীরে সেদিন ফিরে সোফায় গা এলিয়ে দিতেই আফিয়া ডিভোর্স পেপার হাতে নিয়ে এসে দাঁড়ালো আজিজুল হকের সামনে। আজিজুল হক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন নিজের স্ত্রীর দিকে। 2 কথায় কাটাকাটির এক পর্যায়ে আজিজুল হক কুশে চর বসিয়ে দিয়েছিলেন আফিয়ার গালে। চেঁচিয়ে বলেছিলেন, লাজ লজ্জা কি বিকিয়ে দিয়েছো আফিয়া? তোমার 2টি সন্তান আছে, কিভাবে তুমি অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখো, যেখানে আমি এখনো জীবিত? আফিয়া গালে হাত দিয়ে রাগে ফোঁস করছিল। সে চিবিয়ে চিবিয়ে বলল, 2 দিন পর তুমি এমনিতেই কাঙাল হয়ে যাবে। তুমি কি চাও তুমি? আমিও তোমার সাথে পথে পথে ভিক্ষা করি? আজিজুল এবার আহতই হলেন। চোখে মুখের উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল মুখ।
এই কি সেই তার আফিয়া যে মেয়ে তাকে ভালোবাসার গল্প শোনাতো? আজিজুল হতাশ শ্বাস ছেড়ে বলল, সত্যি এসব আমার পাপের ফল। আমি মেহতাবকে ঠকিয়েছিলাম, আর তাই প্রতি পদে পদে আমি ঠকছি। আমার কপালের দোষ, কেন যে মেহতাবকে ছেড়েছিলাম এই তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে। আজিজুল আর কিছু বলল না, চেয়ে রইল অপলক আফিয়ার দিকে। আফিয়ার সময় নষ্ট না করে আবারও কাগজ এগিয়ে দিয়ে বলল, হয় সাইন করো, নয়তো আমি তোমার মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাব। আজিজুল হক রাগীর হাতের মুঠো শক্ত করে ফেললেন। অন্তর্ভেদী এক চাহনি দিয়ে বললেন, তোমার যেতে ইচ্ছা হয় তুমি চলে যাও। আমার মেয়েদের তোমার মতো মা প্রয়োজন নেই। তারপর আবার টাকার টান পড়লে দেখা যাবে মেয়েদের নিলামে তুলতে পিছপা হবে না। আজিজুল হকের এমন কথাই দমে গেলেন আফিয়া। মাথা নিচু করে ভয় ভয় শুধু এতটুকুই বললেন, জান্নাতকে তুমি রেখে দাও, আমি শ্যামাকে নিয়ে যাব। আজিজুল হকের ভ্রুকুঞ্চিত হলো। আর তোমার মতো নষ্ট মেয়ের কাছে আমার মেয়েকে কেন দেব? বারে, শ্যামা আমার মেয়ে নয়? তাহলে জান্নাত কেন নয়? জান্নাত তো ছোট, তোমার তার বেশি প্রয়োজন। না না, আমার শ্যামাকে চাই। আজিজুল হক দুহাত বেঁধে মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, গেট আউট। আমি আমার মেয়ের মধ্যে কাউকেই দেব না তোমার কাছে। নাও ইউ লিভ। বলে হাঁটা ধরল আজিজুল হক উপরের দিকে। আর এদিকে আফিয়া বিচলিত হয়ে বলল, আমি শ্যামার বিয়ে ঠিক করেছি, ওকে আমার সাথেই যেতে হবে। আজিজুল দাঁড়িয়ে গেলেন। আর ইউ ক্রেজি? শ্যামার বয়স মাত্র 16, আর তুমি আমার পারমিশন ছাড়া আমার মেয়ের বিয়ে ঠিক করো কিভাবে? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ? আজিজুলের ধমকেই কেঁপে উঠল আফিয়া। তবুও কাবার স্বরে বলল, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝি। ও তাই? তা সেই গুণী পুত্রটা কে যার সাথে বিয়ে ঠিক করেছেন? আফিয়া আজিজুলের চোখে আর চোখ রাখতে পারছে না। এদিক সেদিক তাকিয়ে শুকনো ঢোক গিলল। বলল, শিফাত। নামটুকু শুনতে আরেকটা থাপ্পড় পড়ল আফিয়ার গালে। আফিয়া পড়ে যেতে নিয়েও সামলে নিল। আজিজুল হক ডিভোর্স পেপারটা তুলে সেটাতে সাইন করে বের করে দিলেন বাসা থেকে আফিয়াকে। এরপর আর আফিয়ার মুখ দর্শন করেনি আজিজুল। এতটাই ঘৃণা করতো তার স্ত্রীকে যে শ্যামা ট্যুর থেকে ফিরে আসার পর জানাই আজিজুল হক শ্যামাকে তার মা এই দুনিয়ায় বেঁচে নেয়। জান্নাত ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা পানি নিয়ে পুরো স্মৃতি আরেকবার বিচরণ করলো। সেদিন শ্যামা দেশের বাইরের একটা ট্যুরে গিয়েছিল 15 দিনের জন্য। বাসায় তার মা বাবার মাঝে কী হয়েছিল একমাত্র জান্নাতই জানতো সব। জান্নাত সব দেখেছিল লুকিয়ে। তার মা তাদের কখনোই ভালোবাসত না, কোনো কালেই না। উনি ছিলেন স্বার্থপর মহিলা। এসব ভেবেই জান্নাত ছোট্ট ফাঁস ছাড়ল। গ্লাসে পানি ঢেলে যেই পিছনে ফিরতে নেবে ঠিক তখনই তীব্র ধারালো কিছু গেঁথে গেল জান্নাতের গলার মাঝে। জান্নাত মার্শাল আর্ট জানাই ঘুরিয়ে শক্তপোক্ত একটা হাত মুচড়ে পেছনের আগন্তুকের গলায় চেপে ধরল। আগন্তুকের মুখ থেকে আহ শব্দটা বেরিয়ে আসতে ভ্রু কুচকে গেল জান্নাতের। বলল, ইউ চোর! কি চুরি করতে আসছিল? হ্যাঁ, এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে জান্নাত সবাইকে ডাকতে লাগলো। আগন্তুক তখনই জান্নাতের হাত দুটো সরিয়ে নিজের মুঠোয় পুরে চেঁচিয়ে বলে ওঠে, আমি চোর নাকি তুই চোর? আমার বাসায় এসে আমাকেই চোর বলা? জান্নাত কান খাড়া করে শুনল। তারপর আবছা আলোয় দেখার চেষ্টা করলো ব্যক্তিটাকে। আলো আধারের খেলার মাঝে এক জোড়া সবুজাভ চোখ দেখে ভয়ে ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল। আগন্তুক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এবার কিছু বলবে ঠিক তখনই আলো জ্বলে উঠল। নিপা দৌড়ে আসতে আসতে বলল, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? আপনি ঠিক আছেন? এদিকে তখনও আরমান তার বাহুডোরে আবদ্ধ করে রেখেছে জান্নাতকে। আলো পড়তে আরমানের মুখ দেখে বিস্ময়ে ফেটে পড়তে চাইল। ভেতর থেকে ছোট জান্নাত খেলে খুদে চিৎকার করতে লাগলো, ও মাই আল্লাহ, ও মাই আল্লাহ, ইটস আরমান, পপ সিঙ্গার আরমান। জান্নাত বড় বড় পলক ফেলে বিড়বিড় করলো, আমি কি সত্যি দেখছি? এই কেউ আমায় চিমটি কাটো প্লিজ। আরমান জান্নাতের কাণ্ডে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। বলল, মিস, আর ইউ ওকে? জান্নাত সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, হ্যাঁ ঠিক আছে। আরমান এবার বলল, সরি, আমি ভেবেছিলাম চোর, তাই সরি, ইটস মাই মিস্টেক। জান্নাত চুপ রইল, চোখ দিয়ে গিলতে লাগলো শুধু আরমানকে। জান্নাতকে কিছু বলতে না দেখে নিপাকে ইশারা করলো আরমান, বলছে এই মেয়েটাকে। স্যার, উনি শ্যামা ম্যাডামের বোন। আরমানের বাচ্চা মুখ আর সবুজাভ চোখ জোড়াই আধারিয়া নেমে এলো। একরাশ বিরক্তি নিয়ে ওহো ছোট শব্দ করে পা ফেলে উপরে চলে গেল। জান্নাত তাহা হয়ে চেয়ে রইল। মনে মনে ভাবলো ব্যাটার এমন করার কারণটা কি, কিন্তু কিছুই বুঝলো না। তবে এই পপ সিঙ্গার এখানে কেন জানার জন্য খুঁতখুত করতে লাগলো। না পেরে জিজ্ঞেস করলো নিপাকে, উনি আমাদের ছোট্ট স্যার। যার ফোন সে কিনা আমার বেয়াই? সত্যি?
খুশিতে আত্মহারা হয়ে গেল জান্নাত। এদিকে স্টাডি রুমে বসে একের পর এক সিগারেট খাচ্ছে ইজান। মাথার মাঝে ঘুরছে শ্যামার বলা কথাগুলো। ইজান আর্ম চেয়ারে গা এড়িয়ে বসে আছে। শ্যামার প্রশ্নের উত্তর চাইলে সে দিতে পারত, দেখাতে পারত তার মায়ের আসল চেহারা, কিন্তু কোনো এক অজানা কারণেই সে থেমে গেছে। ইচ্ছে হলেও সে বলতে পারেনি তোমার মা সব থেকে স্বার্থপর একজন, যে নিজের স্বার্থে কোনো বৃদ্ধ পুরুষের পোষা কুকুর হয়ে থাকতে পারে। ইজান ছোট্ট শ্বাস ছাড়ল, টেবিলের উপর থাকা পেনড্রাইভগুলো তুলে নিয়ে রেখে দিল গোপন লকারে। তারপর বেরিয়ে গেল নিজের বেডরুমের দিকে। বিছানার উপর শ্যামা শুয়ে আছে। মনে মনে অদম্য ইচ্ছা তার মাকে সে নির্দোষ প্রমাণ করবে। ঠিক সেই সময় ঘরের ভেতরে পায়ের শব্দ পেয়ে চোখ বুজে নিল শ্যামা। ইজান শ্যামাকে শুয়ে থাকতে দেখে তাকিয়ে রইল তার পিঠের দিকে। খোলা সাদা নাইট ড্রেস দিয়ে শুভ্র পিঠের ঘন কালো বড় একটা তিল দৃশ্যমান। ইজানের চোখে যেন নেশা ধরে গেল। কালো তিলের নরম চুমু এঁকে দিল সে। শ্যামার সাথে সাথে কেঁপে উঠল। ইজান আলো হাতে কম্বলের ভেতর দিয়ে তার কোমরে ঠান্ডা হাত ছুঁয়ে দিতে শ্যামার শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেল। শক্ত করে মুঠ করে ধরল চাদর শ্যামা। ইজানের চাওয়া বুঝতে অসুবিধে হলো না শ্যামার। আদিম খেলা মেতে উঠতে চাইছে সে, কিন্তু শ্যামা সে পাথর হয়েই রইল। না চাইতেও মেতে উঠল ইজানের সাথে। সাড়া দিতে লাগলো স্পর্শে। আধারিয়া অম্বরের বুকে তখন এক চিলতে চাঁদে ছিলিক দিল। হাসতে লাগলো যেন খিলখিল করে। রাত যতই আধারিয়াই হোক, সকালের জল মিষ্টি রোদ দূর করে দেয় এক নিমিষে, ভুলিয়ে দেয় রাতের আধার কতটুকু কালো ছিল। শ্যামা বিছানায় গুটিসুটি মেরে শুয়ে, মুখের উপর পড়ছে ঝিলমিল রোদের মিষ্টি আলো, নাকে ভেসে আসছে বেলি ফুলের সুবাস। শ্যামার ফুলের ঘ্রাণে ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই এক মুঠো বেলি ফুল দেখতে পেল সাইড টেবিলে, সাথে গোলাপ এক টুকরো কাগজ। শ্যামা ভীষণ অবাক হয়ে হাতে নিল গোলাপি চিরকুটটা। কাগজের মাঝ থেকে বুড়বুড় করে আসছে বেলি ফুলের গন্ধ। শ্যামা নাক টেনে সুবাস নিল। মুখে এক চিলতে ফুটল হাসি। শ্যামা যখন সুফিয়ানের সাথে কথা বলতো, তেমনি একটা রাতের শেষ ভাগে কোথা থেকে যেন ভেসে আসছিল বেলি ফুলের সুবাস। শ্যামা এভাবে লম্বা লম্বা শ্বাস টেনে ঘ্রাণ নিয়েছিল বেলি ফুলের, এবং সুফিয়ানকে আদর আহ্লাদে বলেছিল, শোনো সুফিয়ান, তুমি তোমার এক ফালি চাঁদের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে বেলি ফুল নিয়ে আসবে, যেন তোমার চাঁদ বেলি ফুলের সুবাস নিয়ে ঘুম থেকে উঠতে পারে, বুঝলে?